হ্যালো স্টুডেন্টস, আশা করি লাস্ট ক্লাসটা সবাই কমপ্লিট করে ফেলেছিস, ভিডিওগুলো লিখে ফেলেছিস। আজকে আমরা নেক্সট ক্লাস করব। আমি নেক্সট ক্লাসে ওই ধনাত্মক আর ঋণাত্মক আধানের জন্য ইয়ার যে লেখচিত্র ওখান থেকে একটু স্টার্ট করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যেটা আমি দেখিয়েছিলাম তোদের ধনাত্মক আধানের জন্য, মানে প্লাস কিউ আধানের জন্য লেখচিত্র। প্লাস কিউ আধানের জন্য লেখচিত্র লেখচিত্র বলতে ক্ষেত্র প্রাবল্যের সাথে দূরত্বের লেখচিত্র হবে। আচ্ছা, এটাকে আমি এইভাবে লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান আছে কেন্দ্রে, ঠিক আছে? তা আমরা জানি প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয় আধান থেকে বাইরের দিকে। তার মানে এই এই দিকে এই বরাবর যাবে, এইদিকে অ্যারো দিয়ে বোঝাচ্ছি আমি ক্ষেত্র প্রাবল্য। আমরা এটা পজিটিভ, ডান দিককে আমরা পজিটিভ ধরি, আর এখান থেকে যদি বাঁ দিকে যায় তাহলে ক্ষেত্র প্রাবল্য এইদিকে হবে, এটা হবে নেগেটিভ। বোঝা গেল? এইদিকে ক্ষেত্র প্রাবল্য পজিটিভ, এইদিকে নেগেটিভ। আর আমরা জানি ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার, ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যত দূরত্ব বাড়বে আস্তে আস্তে এর মান কমতে থাকবে। এর লেখচিত্রটা হবে মোটামুটি এখান থেকে শুরু হয়ে এইভাবে নামতে নামতে অসীমে গিয়ে জিরো হবে। তো অসীম কোথায় আমরা জানি না, তাই আমি টাচ করলাম। বোঝা গেল? তাহলে এটা হলো পজিটিভ ডাইরেকশনের জন্য, তাই এটা আর, এদিকে আর থাকবে, আর এদিকে আমাদের এই হচ্ছে আমাদের লেখচিত্র। আর যদি নেগেটিভ ডাইরেকশনে মানে বাঁ দিকে আসি তাহলেও তো ক্ষেত্র হলো এই আধান থেকে বাইরের দিকে হবে। বাইরের দিকে মানে নেগেটিভ ডাইরেকশন, আর নেগেটিভ ডাইরেকশনে এটা তো দূরত্ব, আর ক্ষেত্র হলো নেগেটিভ। নেগেটিভ ক্ষেত্র হলো, যেহেতু ক্ষেত্র হলো ওয়াই অক্ষ বরাবর, তাহলে নেগেটিভ তো কোন দিকে হবে? নিচের দিকে। এই গ্রাফই হবে, শুধু এর ইমেজ হবে, তাই না? সেই একই রকম এখান থেকে শুরু করে নিয়ে অসীমে কোথাও গিয়ে জিরো হবে। বোঝা গেল? এটা হলো ধনাত্মক আধানের জন্য। এরপরে আমরা দেখবো ঋণাত্মক আধানের জন্য, মানে মাইনাস কিউ আধানের জন্য। মাইনাস কিউ আধানের জন্য লেখচিত্র, ইয়ার লেখচিত্র, ঠিক আছে? মাইনাস কিউ আধানের জন্য। আচ্ছা, মাইনাস কিউ আধানের জন্য সেই একইভাবে করবো। এখানে আমরা দুটো লেখচিত্র এঁকে নিই। তাহলে মাইনাস কিউ আধানের জন্য যদি আমরা করি, এখানে মাইনাস কিউ আছে এখন, আর মাইনাস কিউ আধানের জন্য আমরা জানি ভেতরের দিকে হয়, এই দিকের থেকে ভেতরের দিকে হবে ক্ষেত্র প্রাবল্য, এদিক থেকেও ভেতরের দিকে হবে ক্ষেত্র প্রাবল্য। আর এবার আমরা জানি এটা বাঁ দিকে, তাহলে বাঁ দিককে আমরা সবসময় মাইনাস ধরি, তাহলে এখানে ক্ষেত্র প্রাবল্য নেগেটিভ ডাইরেকশন হবে, এটা ই, এটা আর। তাহলে এই সাইডে ক্ষেত্র প্রাবল্য নেগেটিভ ডাইরেকশন হবে, এটা নেগেটিভ অ্যারো অ্যারো হিসেবে বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা নেগেটিভ ডাইরেকশন, তার মানে নিচের দিকে হবে। এখানে যদি আমরা ক্ষেত্র প্রাবল্য করি তাহলে ঠিক একইভাবে এখান থেকে শুরু হয়ে এইভাবে গিয়ে অসীমে কোথায় টাচ করবে আমরা জানি না, তাই আমি এখানে ছবিটা এইভাবে আঁকলাম। এখান থেকে শুরু করে কোথায় টাচ করবে জানি না, ঠিক আছে? অসীমে গিয়ে কোথাও শূন্য হয়ে যাবে। আর এটা যেহেতু ধনাত্মক, তাহলে এবার আমাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আঁকতে হবে। তাহলে ধনাত্মক দিকে যদি আমি আঁকি তাহলে একই জিনিস, যত দূরত্ব বাড়বে এই অসীমে কোথাও শূন্য হয়ে যাবে। তাহলে এটা গেল নেগেটিভ আধানের জন্য, এটা গেল পজিটিভ আধানের জন্য। এইবার পজিটিভ নেগেটিভ কম্বাইন করে দেখাবো, ঠিক আছে?
আশা করি বোঝা যাচ্ছে কেন নেগেটিভ কেন পজিটিভ। এটা কিন্তু অ্যারোর উপরে ডিপেন্ড করবে। আমরা জানি বাঁ দিককে আমরা সবসময় নেগেটিভ ধরি, ডান দিককে আমরা সবসময় পজিটিভ ধরি অক্ষ হিসাবে, তাই না? সেই হিসাবে কিন্তু এই গ্রাফগুলো দেখালাম। পরে পিডিএফ এ দেখ তোরা, ওখানে প্লাস কিউ আর প্লাস কিউ আধানের জন্য আছে। এবার যেটা আছে প্লাস কিউ ও প্লাস কিউ দুটো আধানের জন্য, আধানের ক্ষেত্রে ই আর লেখচিত্র। তাহলে এখানে এবার দুটো আধান থাকবে, তার আমাদের দুটো আধানকে এখানে আঁকতে হবে। আমি মাঝামাঝি আঁকলাম, দেখতে তাহলে সুবিধা হবে একটু। তাহলে এখানে প্লাস কিউ আছে, এখানেও প্লাস কিউ আছে, বোঝা গেল? আচ্ছা, এই আধান থেকে বাইরের দিকে ক্ষেত্রফল বললো, মানে এইদিকে, এই আধানের এইদিকে হবে, এই আধানের জন্য এদিকে হবে, এই আধানের জন্য এদিকে বাইরের দিকে হবে। তো হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই না? তো এবার যদি লেখচিত্র আমাকে আঁকতে হয়, এমনিতে তো আমরা জানি যে এর জন্য লেখচিত্র পজিটিভ, যেহেতু এখান থেকে এদিকে হবে, মানে এটা হবে এখান থেকে এইভাবে, আর এটা হবে এখান থেকে এইভাবে। শুধু টাচ করবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এটারও তাই, এটা নেগেটিভ দিক, তার মানে নেগেটিভ দিক মানে এটা হওয়া উচিত, তাহলে এটা হবে এখান থেকে এইভাবে। আচ্ছা, একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেহেতু এটা বিপরীতমুখী, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু ক্ষেত্রফলগুলো শূন্য হয়ে যাবে, তাই না? তাই আমরা কি করব, এখানে কিন্তু যেমন এখানে শূন্য হওয়ার কোনো জায়গা নেই, কারণ অসীমে গিয়ে শূন্য হয়। এখানে একটাই আধান ছিল, কিন্তু যেহেতু এখানে দুটো আধান আছে, তাহলে এদের মাঝামাঝি কোনো জায়গায় শূন্য হওয়ার কথা। তাই আমরা কি করব, একে একটা জায়গায় গিয়ে টাচ করিয়ে দেবো, এইখানে মোটামুটি মধ্যবিন্দুতে গিয়ে এই জায়গায় এরকম একটা বিন্দুতে কিন্তু ই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ই নেট ইকুয়াল টু জিরো। বোঝা গেল? আচ্ছা, আর একইভাবে এইদিকে তাই, এখান থেকে শুরু হবে, কি অসীমে কোথায় মিট করছে আমরা বলতে পারবো না। আর যদি দুটো ধনাত্মক আধান থাকে তাহলে এরকম লেখচিত্র হবে, ঠিক আছে? আর যদি দুটো ঋণাত্মক আধান থাকে তাহলে এই ঘটনাটাই ঘটবে, শুধু এই দুজন এখানে থাকবে আর এটা উল্টো দিক থেকে নামবে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ঋণাত্মকের এটা সবাই মনে রাখ, এই জায়গাটা আমাদের মনে আছে। আমরা যদি দুটো ঋণাত্মক আধানের জন্য করি, মাইনাস কিউ ও মাইনাস কিউ আধানের ক্ষেত্রে ই আর লেখচিত্র। একইভাবে আমাদের দাগ কাটতে হবে। তাহলে এখানে একটা মাইনাস কিউ আছে, এখানে একটা মাইনাস কিউ আছে। আমরা জানি এর অ্যারো তো এইদিকে হয়, তাহলে এখানেও দুটো বিপরীতমুখী আছে, মানে মাঝামাঝি কোথাও জিরো হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের লেখচিত্র মনে আছে, এটা নেগেটিভ দিক, তাহলে এখান থেকে স্টার্ট হবে দিয়ে এরকম যাবে। এটা পজিটিভ দিক, তাহলে এখান থেকে স্টার্ট হবে নিয়ে এরকম করে আসবে। এটা নেগেটিভ দিক, এটা আঁকা হয়েছে, এটা পজিটিভ দিক, তাহলে এখানে হবে এরকম। এই অসীমে কোথায় শূন্য হবে জানি না, এটা নেগেটিভ দিক, তাহলে এটা এখান থেকে স্টার্ট হবে নিয়ে কোথায় অসীমে টাচ করবে জানি না। বোঝা গেল? এইখানে তাহলে দুটো যেহেতু বিপরীত দিক, তাহলে এখানেও একটা বিন্দু পাওয়া যাবে যেখানে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কিন্তু শূন্য হবে। এই এই যে বিন্দুটা দেখা যাচ্ছে এখানে ই নেট এখানে জিরো হবে। বোঝা গেল? যেমন এখানে একটা বিন্দু পাওয়া গেছিল,
এখানে একটা বিন্দু পাওয়া গেছিল, ই নেট জিরোটা পজিটিভ পজিটিভের ক্ষেত্রে, এটা নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে। এবার যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে কি হবে? সব শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো, ঠিক আছে? প্লাস কিউ ও মাইনাস কিউ আধানের ক্ষেত্রে। তাহলে আবার আমরা লেখচিত্র আঁকবো। এবার এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ। তা প্লাস কিউ এর জন্য আমরা জানি একটা এই ডাইরেকশন হবে, একটা এই ডাইরেকশন হবে। আর মাইনাস কিউ এর জন্য আমরা জানি একটা এই ডাইরেকশন হবে, একটা এই ডাইরেকশন। তা এবার দেখা যাচ্ছে আগের বার পর্যন্ত কিন্তু মাঝামাঝিতে অপোজিট ছিল, মাঝামাঝিতে অপোজিট ছিল, কিন্তু এবার মাঝামাঝিতে একই দিকে হয়ে গেছে, তাই না? তাহলে আর জিরো হওয়ার সম্ভাবনা নেই এখানে। তো প্লাসের জন্য আগে ছবিটা আঁকি। প্লাসের জন্য এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে গিয়ে কোথাও একটা জিরো হবে অসীমে গিয়ে, আর এটা শুরু হবে এদিক থেকে, দিয়ে এটা থাকবে এরকম। আর একইভাবে এই মাইনাস, এটা তো পজিটিভ দিক, তাহলে এখানেও ক্ষেত্রফল বললো ই, এটাও ই, এটা আর, এটাও আর। আচ্ছা, এবার এর জন্য শুরু হবে এই দিক থেকে, নিয়ে এটা এইভাবে আসবে, যেহেতু নেগেটিভ আধান এটা, নিয়ে এটা দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, এখানে মিট করার জায়গা নেই, এখানে জিরো হবে না আর। আগের বারগুলো যেমন জিরো হচ্ছিল মাঝামাঝি, এটা এরকম হবে। বোঝা গেল? আর এটার জন্য এটা যেহেতু নেগেটিভ দিক, তাহলে এটা এখান থেকে স্টার্ট হবে এভাবে। এটা এখান থেকে স্টার্ট হয়ে অসীমে গিয়ে কোথাও জিরো হবে। এই হবে আমাদের পজিটিভ নেগেটিভের গ্রাফ। বোঝা গেল? আচ্ছা, আমাদের পিডিএফ এ দেখবি আরেকটা উদাহরণ দেওয়া আছে এক্সট্রা, যেটা দিয়ে আমরা অঙ্ক করছিলাম আগে। সেটা ছিল আমাদের প্লাস কিউ আর প্লাস ফোর কিউ, প্লাস কিউ ও প্লাস ফোর কিউ। ই আর লেখো। আচ্ছা, এর ক্ষেত্রে যদি আমরা করি, এটার ক্ষেত্রে আমরা দেখবো এদিকে ই, এটা আর, এবার আচ্ছা ই আছে, এই এর ক্ষেত্রে আমরা যদি এখানে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস ফোর কিউ। এবার দুজনের ক্ষেত্রেই তো এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তাহলে এবার এখানেও জিরো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এর মান তো কম। কাজে জিরো যেই ক্ষেত্রফল অঞ্চলটা হবে, আমরা অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম মনে আছে তো, যে ক্ষুদ্র আধানের কাছাকাছি হয়, তাহলে এখানেও কিন্তু ক্ষুদ্র আধানের কাছাকাছি লেখচিত্র আমরা দেখতে পাবো। এটা হবে এরকম, এখান থেকে আসবে ওই খুব কাছে গিয়ে এই যে ক্ষুদ্র আধানের কাছাকাছি হবে, নিয়ে এটা আবার এখান থেকে এরকম করে যেভাবে ওঠে এইভাবে, এতে এই যে বিন্দু, এখানে ই নেট জিরো হবে, ই নেট জিরো। এদিকেরটা যেমন ছিল তেমনই, নেগেটিভ দিকে হবে যেহেতু, কাজে এখান থেকে স্টার্ট হয়ে যাবে যাবে। এটাও ঠিক তাই, পজিটিভ যেহেতু এখান থেকে স্টার্ট হয়ে। আর শুধু পার্থক্যটা কি, এই যে ই নেট যেখানে শূন্য, এই বিন্দুটি এখান থেকে বেশি কাছে, এখান থেকে অনেকটাই দূরে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আজকে যেটা করব সেটা হলো সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের ঋজু দণ্ডের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল, মানে আধান বন্টনের জন্য ক্ষেত্রফল নির্ণয়। এখান থেকে অঙ্ক আসে, তা আমরা একটু দেখে নেবো ওই জায়গাগুলো, যে আধান বন্টনের জন্য, আধান বন্টনটা কেমন? সুষম। আধান বন্টনের জন্য তড়িৎ
ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এই আধান বন্টনটা হবে সুষম বন্টন, সুষম বন্টনের জন্য ক্ষেত্র প্রাবল্য। তো আমরা তিন রকমের বন্টন তো আগের দিনই পড়েছিলাম, একটা দৈর্ঘ্য বন্টন, একটা ক্ষেত্র বন্টন, একটা আয়তন বন্টন। তো আমরা একটা একটা করে আলোচনা করবো। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, তাহলে আমি 1 নম্বর দিয়ে এটা বলে দিই। আমাদের 1 নম্বর টপিক, সুষম ভাবে আহিত সসীম মানে নির্দিষ্ট দৈর্ঘ্য, অসীম না কিন্তু, সসীম দৈর্ঘ্যের ঋজু দণ্ড, এই দণ্ডের জন্য আমাদের মেন, এটার জন্য আমরা ক্ষেত্র কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, তা আমরা একটা সুষম দণ্ড, একটু ছবিটা আঁকি, দুভাবে করা যায় এটা, ছবি দেখলেই বুঝতে পারবি। ধর এটা একটা সুষম দণ্ড, এখান থেকে করে দিই, ধরে নিচ্ছি এটা একটা সুষম দণ্ড। এবার এর দৈর্ঘ্য দেওয়া আছে এল, এর দৈর্ঘ্য ক্যাপিটাল এল, আর এর মধ্যে আধান দেওয়া আছে কিউ, প্লাস কিউ আধান দেওয়া আছে। তাহলে আধান এখানে ছড়িয়ে যাবে, বন্টন হবে, তাহলে এই আধান বন্টন হলো, আধান বন্টন হয়ে গেল। এবার বিন্দু আধান তো এখানে নির্ণয় করা যাচ্ছে না, কাজেই আমাদের প্রতি একক দৈর্ঘ্যে আধান নির্ণয় করতে হবে, যাকে আমরা আধানের দৈর্ঘ্য ঘনত্ব বলতাম, ল্যামডা, ল্যামডা দিয়ে প্রকাশ করা হতো, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে এই আধানের অক্ষের উপরে কোনো একটা জায়গা। তো যদি আমরা এইভাবে করি, এটা হচ্ছে আধানের অক্ষ, মানে এই দণ্ডের অক্ষ, এই অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে অক্ষ আমাদের, এটা অক্ষ। এর উপরে কোনো একটা বিন্দুতে যদি আমাদের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, ধরে নিচ্ছি এই বিন্দুতে করতে হবে, এখানে বিন্দুটা পি, এই পি বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আমরা কি জানি যে কোথাও যদি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয় সেখানে একক ধনাত্মক আধানকে রাখতে লাগে, তাই না? তারপরে এই আধানটি যে বল অনুভব করবে তাকে আমরা বলি ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তো এরকম যদি সুষম ভাবে আহিত কোনো সসীম দৈর্ঘ্যের, নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো দণ্ড থাকে, ঋজু মানে সোজা, এরকম থাকে, তাহলে আমরা কিভাবে এখানে নির্ণয় করবো সেটাই আমরা দেখবো। তো সবার আগে আমরা কি করবো, এখানে ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা ছোট্ট অংশ কেটে নেব, এখান থেকে ক্ষুদ্র দৈর্ঘ্যের, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা ছোট্ট ক্ষুদ্র অংশ, এটা আরো ছোট, আমি বোঝানোর জন্য একটু বড় করে দেখাচ্ছি। এই দৈর্ঘ্যটাকে আমরা বললাম, এটা ধরে নিচ্ছি এই বিন্দু থেকে এক্স দূরত্বে, এই বিন্দু থেকে এক্স দূরত্বে পি বিন্দু থেকে, আর এর দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, ক্ষুদ্র দৈর্ঘ্য যেহেতু ক্ষুদ্র অংশ, ডিএক্স। আর এর মধ্যে যে আধান আছে তাকে আমরা বললাম ডি কিউ, এর মধ্যে যে আধান আছে তাকে আমরা বললাম স্মল ডি কিউ। তাহলে পি বিন্দু থেকে এক্স দূরত্বে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য আমরা কল্পনা করে নিলাম ডিএক্স, যার মধ্যে আধান আছে ডি কিউ। এবার যেহেতু এল দৈর্ঘ্যের মধ্যে কিউ আধান আছে, তাহলে এটা আমরা আগে থেকেই জানি এবং আমরা লিখতেও পারি এটা, যে সুতরাং প্রতি একক দৈর্ঘ্যে আমরা নির্ণয় করে নিচ্ছি আধান ল্যামডা ইকুয়াল টু, একটা আমরা লিখতে পারি কিউ বাই এল, কারণ টোটাল দণ্ডের মধ্যে আধান ছিল প্লাস কিউ আর টোটাল দৈর্ঘ্য ছিল এল, মানে একক দৈর্ঘ্যে আধান হবে কিউ বাই এল। অথবা এটাকে আবার আরেকভাবে লেখা যায়, এই যে ডিএক্স দৈর্ঘ্যের মধ্যে কত আধান আছে ডি কিউ, তাহলে ডিএক্স ডি কিউ বাই ডিএক্সও লেখা যায়, ডি কিউ বাই ডিএক্স। কারণ ল্যামডার মান কিন্তু সব জায়গায় সমান, যেহেতু এই জায়গাগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু সুষমভাবে আহিত করা আছে, তাই ল্যামডার মান সব জায়গায় সমান হবে, আদারওয়াইজ কিন্তু চেঞ্জ হয়ে যেত। তো যেহেতু সুষম, তাই ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এলও লেখা যায়, অথবা ডি কিউ বাই ডিএক্সও লেখা যাবে। বোঝা গেল? আচ্ছা, যদি এটা লেখা যায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে ল্যামডা ইকুয়াল টু ডি কিউ বাই ডিএক্স, তাহলে এখান থেকে ডি কিউ ইকুয়াল টু লেখা যায়, মানে ডি কিউ এর মান ল্যামডা ইন্টু ডিএক্স, এটা লেখা যেতে পারে। বোঝা গেল? এই পর্যন্ত আমরা হাতে রাখলাম। আমাদের এবার কি করতে হবে, ওই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আমরা কি ভাবতে পারি, যে
এই দণ্ডটি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স, এরকম অনেক অসংখ্য ডিএক্স ডিএক্স এরকম ভাগ করা যেতে পারে, তাই না? সবগুলোই ডিএক্স হবে। আর সবার জন্য মোট ক্ষেত্র প্রাবল্য বের করে তাদের যোগ করে দিলেই এই বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে, তাই না? যেরকম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টকে বের করাকে আমরা কি বলতাম? ইন্টিগ্রেশন বলতাম। তাহলে এখানে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো। তো সবার আগে এই ডিএক্স এর জন্য, ডিএক্স এর মধ্যে যে ডিকিউ আধান আছে তার জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। সেটা আমি এভাবে লিখে দিচ্ছি। সুতরাং ডিকিউ আধানের জন্য, ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? ই ইকুয়াল টু ডিকিউ আধান, তাহলে ই না লিখে ডিই লেখাটা বেটার। ডি ইকুয়াল টু 1/4πε0, ডি কিউ চলে আসবে। আর এদের দূরত্বটা আমরা নিয়েছিলাম এক্স, এই যে ডি কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। বোঝা গেল এবার? ডি কিউ ইকুয়াল ডিই ইকুয়াল টু, তাই এরকম অসংখ্য সবার জন্য ডিই পাওয়া যাবে। প্রত্যেকের ডাইরেকশন এটাও ইম্পর্টেন্ট। যেহেতু ধনাত্মক আধান আছে তাহলে অভিমুখ হবে বাইরের দিকে, যেহেতু ধনাত্মক আধান তাই অভিমুখ হবে বাইরের দিকে, তার মানে এই অভিমুখ হবে এই বরাবর। এটা হচ্ছে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। বোঝা গেল? ঠিক আছে, পি থেকে বাইরের দিকে। আচ্ছা, প্রত্যেকেরই একই দিকে হবে, তাহলে যোগ হবে, যোগ হওয়া মানে ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি একে এখন ইন্টিগ্রেট করি, সুতরাং মোট প্রাবল্য, মোট প্রাবল্য ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিই হবে। আচ্ছা, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা, এটা শুরু করতে পারি আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এই কোণা থেকে, আর শেষ হবে গিয়ে এই কোণায়, তাই তো? তাহলে এই কোণা থেকে যখন শুরু হবে তখনকার দৈর্ঘ্যটা আমরা ধরে নিই, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি ডি, এই কোণা থেকে এর দূরত্ব ডি। তাহলে এই কোণা থেকে এর দূরত্ব হবে ডি প্লাস, এটা এল ছিল, এল প্লাস ডি হবে না? এটা যদি ডি হয় তাহলে আমরা ইন্টিগ্রেশনের লিমিট যেটা লিখবো এটা হবে, শুরু হয়ে যাবে ডি থেকে এল প্লাস ডি। বোঝা গেল? বা ডি প্লাস এল, যেটা খুশি। ক্লিয়ার? এবার জাস্ট এর ইন্টিগ্রেশন করে দিলেই উত্তর চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন ডি টু ডি প্লাস এল, আর ডিই মানে এটা 1/4πε0 বা 4πε0 ডি কিউ বাই এক্স স্কোয়ার। এবার ডি কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডি কিউ এর জায়গায় আমরা এটা লিখতে পারি, ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএক্স, তাই না? তাহলে এটা আমরা বসিয়ে দিই ওখানে। এটা হয়ে যাবে 1/4πε0 কে বাইরে বার করে দিচ্ছি, 1/4πε0 বাইরে চলে গেল। ইন্টিগ্রেশন ডি টু ডি প্লাস এল, ডি প্লাস এল, আর এটা হয়ে যাবে আমাদের ল্যামডা ডিএক্স, যেটা ছিল আমাদের ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার। ল্যামডাও ধ্রুবক, তাহলে ল্যামডাও বাইরে চলে আসবে, তারপরে এটা চলে আসবে ল্যামডা বাই 4πε0 ইন্টিগ্রেশন ডি থেকে ডি প্লাস এল 1/x স্কোয়ার ডিএক্স। বোঝা গেল? 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন আমরা জানি, 1/x স্কোয়ারকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -2। এর যখন ইন্টিগ্রেশন করবো আমরা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। তার মানে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -1 বাই -1, এটা হয়ে যাবে -1/x। এই হচ্ছে আমাদের এর ইন্টিগ্রেশনের রেজাল্ট। তো আমি এটা সাইডে একটু অল্প করে দেখালাম, আমাদের তো এমসিকিউ, তোরা গ্রাফে এটা ডাইরেক্ট করে নিবি। 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন -1/x আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে নেক্সট পেজে আমরা করবো। তাহলে সুতরাং ই ইকুয়াল টু ল্যামডা বাই 4πε0, এটা হয়ে যাবে -1/x, আর লিমিট হবে ডি থেকে ডি প্লাস এল। দিয়ে এবার মানগুলো বসিয়ে দিচ্ছি। ল্যামডা মানে আমরা এটাও বসাতে পারি, ল্যামডা মানে আমাদের ছিল এই যে ল্যামডা মানে কিউ বাই এলও ছিল, এটাও একটু খেয়াল রাখবো আমরা। ল্যামডা মানে কিউ বাই এল, এটা ওখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কাটাকাটি চলে যাবে পরে। এখানে এটা হয়ে যাবে কিউ বাই 4πε0 এল। এখানে যদি মানগুলো বসাই তাহলে এটা হয়ে যাবে -1/d প্লাস এল, আর মাইনাসে মাইনাসে প্লাস 1/d। বোঝা গেল তো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটার মান আসছে কিউ বাই 4πε0 এল
ইন্টু, এটা লসাগু হয়ে যাবে আমাদের ডি ইন্টু ডি প্লাস এল, আর উপরে এটা ডি প্লাস এল আছে, তাহলে মাইনাস ডি প্লাস ডি প্লাস এল, এখানে ডি আর ডি ক্যান্সেল, তাহলে এল বাই কিউ বাই 4 পাই এপসাইলন 0 এল, এটা হয়ে গেল এল বাই ডি ইন্টু ডি প্লাস এল, আবার এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই ডি ইন্টু ডি প্লাস এল, আমাদের ফাইনাল অ্যান্সার আসছে 1/4 পাই এপসাইলন 0। আর তোদের শুধু ফর্মুলাটাই জানতে হবে, কারণ আমাদের তো অঙ্ক আসবে, মেনলি অঙ্ক। যাই হোক, আমি ফর্মুলাটা বলে দিলাম যাতে তোরা বুঝতে পারিস যে কোথা থেকে এই ফর্মুলাটা এলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই ডি ইন্টু ডি প্লাস এল। আচ্ছা, আমি শুধু এইটুকুই বলে রাখি যে এটা ছিল অক্ষের ওপরে কোনো একটা অবস্থানের জন্য, তাই না? এটা ছিল অক্ষের ওপরে কোনো একটা অবস্থানের জন্য। অক্ষ মানে এই যে অক্ষের ওপরে কোনো একটা অবস্থানের জন্য, আর এই বিন্দুর ক্ষেত্রফল হলো অক্ষ বরাবর বাইরের দিকে। এখানে ডিটা কি, ডি হলো এই প্রান্ত থেকে এই পি বিন্দুর দূরত্ব ডি, আর এল হচ্ছে দণ্ডের মোট দূরত্ব, মোট দৈর্ঘ্য, দণ্ডের মোট দৈর্ঘ্য, আর ডি মানে হচ্ছে এই প্রান্ত থেকে মোট দূরত্ব, এই প্রান্ত থেকে পি বিন্দুর দূরত্ব। বোঝা গেল? এই ফর্মুলাটাই কাজে লাগবে। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই ডি ইন্টু ডি প্লাস, এগুলো তো অঙ্ক আসে। আচ্ছা, এবার এটা ছিল অক্ষ অবস্থানে, অক্ষের উপরে কোনো বিন্দু। এবার লম্ব সমদ্বিখণ্ডক, বা এটা অক্ষ বাদ দিয়ে যে কোনো অবস্থানে আমরা পাশাপাশি, ঠিক আছে, বা লম্ব লম্ব দ্বিখণ্ডক বলতে পারো, সমদ্বিখণ্ডক বলছি না, লম্ব দ্বিখণ্ডক মানে দুভাগে ভাগ করে তারপরে যেখানে খুশি। এবার তাহলে হবে লম্ব দ্বিখণ্ডকের উপর। আমরা এখানে যেটা করেছিলাম 1 নম্বর দিয়ে, সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের ঋজুদণ্ডের জন্য, এটা হচ্ছে অক্ষের উপরে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা অক্ষের উপরে লিখে দিচ্ছি, এটা ছিল অক্ষের উপর। এ বি করে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। ঠিক আছে, এখানে করে দিচ্ছি এটা এ, অক্ষের উপর। এবার বি করব, এটা অক্ষের উপর করা হলো। এবার হচ্ছে বি, বি হবে লম্ব দ্বিখণ্ডকের উপর, সমদ্বিখণ্ডক না কিন্তু, লম্ব দ্বিখণ্ডকের উপর। আচ্ছা, লম্ব দ্বিখণ্ডক মানে আমি একটু দেখিয়ে দিই। দেখ, যদি এটা দণ্ড হয়, যদি এটা দণ্ড হয়, একটু ভালো করে বুঝে নিবি। যদি এটা দণ্ড হয়, তাহলে দ্বিখণ্ডক মানে, দ্বিখণ্ডক মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে যারা দু টুকরো করবে, সোজা কথা। তাহলে এই বিন্দু, এরকম কোন একটা বিন্দু, এরকম কোন একটা বিন্দু, এরকম কোন একটা বিন্দু, এরকম কোন একটা বিন্দু, এইভাবে বিন্দুগুলো হতে পারে, তাই না? বোঝা যাচ্ছে তো? তা এইটাকে আমরা এইভাবে না দেখি, এটা তো অনুভূমিক ছিল, আমরা উল্লম্ব ভাবে দেখাচ্ছি। দেখ, এটাকে উল্লম্ব ভাবে দেখাচ্ছি। তাহলে উল্লম্ব ভাবে যদি আমি দেখাই, তাহলে এই ছবিটা তখন এরকম হবে, এরকম। একে যদি দুটো ভাগে দুটো টুকরো করি, তাহলে এখান থেকে টুকরো করতে পারি, এই টুকরো করতে পারি, এটা 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 এইভাবে টুকরো করতে পারি। এইখানে বিন্দু হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এরকম সব জায়গাতেই হতে পারে যদি দ্বিখণ্ড করি। বোঝা যাচ্ছে এবার? তাহলে এরকম জায়গায় আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করবো লম্ব দ্বিখণ্ডকের উপর। তো আমি এই ছবিটা নিচ্ছি বোঝানোর জন্য, পিডিএফ এর মধ্যে দেখবি এইভাবেই বোঝানো আছে, হ্যাঁ, এই ছবি দিয়ে। চাইলে তোরা এই ছবিতেও বোঝাতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, এরকম, এরকম একটা সুন্দর। এটা কিন্তু সসীম দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্য এখানে ফিক্সড। দৈর্ঘ্য ফিক্সড না থাকলে কি হবে সেটা আমরা এর পরে দেখছি। এই দৈর্ঘ্য হচ্ছে এল, এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, দেওয়াই আছে এটা। বোঝা গেল? একইভাবে এবার লম্ব দ্বিখণ্ডক বলেছে, তাহলে এরকম কোন একটা জায়গায় আমরা একটা বিন্দু নিচ্ছি পি, এটা পি বিন্দু। তাহলে আমাদের এই আধানের জন্য এখানে প্লাস কিউ আধান দেওয়া হয়েছিল, তাহলে প্লাস কিউ আধান এরকম ছড়িয়ে থাকবে বিস্তৃত হয়ে। বোঝা যাচ্ছে? তো এই আধানের জন্য পি বিন্দুতে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি এই বিন্দুর দূরত্ব আমাদের, পি বিন্দু যেটা দূরত্ব, একে আমরা ধরে নিচ্ছি স্মল ডি। এই দূরত্ব মানে এই যে লম্ব দূরত্ব যেটা, এই যে লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব, একে আমরা ধরে নিচ্ছি স্মল ডি। ঠিক আছে, এই দূরত্বকে আমরা স্মল ডি ধরে নিচ্ছি।
এই দূরত্বটা হচ্ছে স্মল ডি, আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এই দূরত্ব হচ্ছে স্মল ডি, এই নিচে আঁকলাম, এটা স্মল ডি। আচ্ছা, এবার এই গোটা দণ্ডের জন্য এই বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের নিয়ম কি ছিল? একটাই শর্ত, যে এখানে তাহলে আমাদের +1 আধানকে রাখতে হবে, +1 আধানকে রাখতে হবে, তাই না? আর এই আধান এই প্রত্যেকের জন্য যে বল অনুভব করবে, তাহলে ক্ষুদ্র একটা অংশ আমাদের কাটতে হবে এখান থেকে। তো আমরা এরকম করছি, এখান থেকে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য এখানে নিয়ে নিচ্ছি, এটা, ঠিক আছে? এই যে দৈর্ঘ্যটা, একে আমরা বললাম ডিএক্স, একদম আগের মতো। আগেরটাও একটু দেখিয়ে দিই। এই যে পি বিন্দু থেকে ডি দূরত্বে ডিএক্স, সরি, পি বিন্দু থেকে এক্স দূরত্বে ডিএক্স অংশ কেটে নিচ্ছিলাম, তাই না? ক্ষুদ্র। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই, পি বিন্দু থেকে এক্স দূরত্বে, এই দূরত্বটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। এই যে এই জায়গা থেকে এক্স দূরত্বে, এই জায়গা থেকে এক্স দূরত্বে ডিএক্স ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে এক্স দূরত্বে। আচ্ছা, এর মধ্যে আধান তাহলে ধরে নিচ্ছি ডি কিউ আধান আছে। এই আধানের জন্য এখানে ক্ষেত্রফল বার করতে হবে। আমরা এই দূরত্বটাকে ধরে নিচ্ছি আর, যেমন এখানেও ধরেছিলাম, যে এইখান থেকে একদম এই পর্যন্ত ছিল হচ্ছে এক্স। এই জায়গাটায় আমরা শুধু একটু চেঞ্জ করে নিচ্ছি, এখানে এই দূরত্বকে আমরা ধরে নিচ্ছি আর, যেহেতু এক্স আমরা ধরে নিয়েছি এখানে, কারণ আমাদের তো এই দূরত্ব লাগবে, আমাদের এই দূরত্বটা লাগবে, একে আমরা ধরে নিচ্ছি আর। বোঝা গেল? স্মল আর ধরলাম। আচ্ছা, এবার এই যে স্মল আর যেটা বললাম আমি, এই ধরে নিচ্ছি এই স্মল আর দূরত্বটা, এই যে এখানে একটা ত্রিভুজ গঠন হয়, দেখ, একে একটা ত্রিভুজ বলতে পারি। এই কোণটাকে আমরা বললাম ফাই, স্মল ফাই। বোঝা যাচ্ছে তো? এটা ছিল দূরত্ব। তা এর জন্য এই ডি কিউ এর জন্য আমরা এখানে তো ক্ষেত্রফল বার করতেই পারবো, এবং এটার আমরা জানি অভিমুখ হবে এই দিকে, এর অভিমুখ হবে এই দিকে, ডি ই। এর আবার দুটো উপাংশে ভাগ করতে পারি, কিন্তু খুব ভালো করে যদি আমরা দেখি, একে দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হবে এই বরাবর, একটা হবে এই বরাবর, ঠিক? এই দুটো উপাংশ হবে, এই উপাংশের নাম হবে, এই উপাংশে, আচ্ছা, এটা যদি ফাই হয় তাহলে এটাও ফাই হবে, তাহলে এটা হয়ে যাবে ডিই কস ফাই, এটা হয়ে যাবে ডিই সাইন ফাই, ঠিক? বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা গেল এই যে ডি এক্স ক্ষুদ্র অংশের জন্য এই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য, ডিই কস ফাই, এটা হচ্ছে ডিই সাইন ফাই। আচ্ছা, এখানে আমরা যদি এই মানগুলো বার করার চেষ্টা করি, ডি এর মানটা যদি একটু বার করার চেষ্টা করি, এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে, ডিই ইকুয়াল টু, যদি এসআই পদ্ধতিতে বার করি, তাহলে পিডিএফ এ দেখবি তোরা লেখা আছে 1/4πε0, 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে, ডি কিউ বাই আর স্কোয়ার। বোঝা যাচ্ছে? আচ্ছা, ডি কিউ বাই আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা জানি ডি কিউ কে আমরা বসাতে পারি ওই একই সূত্র, ল্যামডা ইকুয়াল টু, একটা বলতে পারি কিউ বাই ক্যাপিটাল এল, আর একটা বলতে পারি ডি কিউ বাই ডিএক্স, বোঝা গেল? এখান থেকে আমরা ডি কিউ ইকুয়াল টু নির্ণয় করতে পারি, সুতরাং ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। এটা পরবর্তীতে আমরা বসিয়ে দিতে পারবো, দুটোই মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, আর এই জায়গাটাও মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার ডিই যদি আমরা বার করতে চাই, যে ডি কিউ, এখানে তো ল্যামডা ডিএক্স বাই, আমরা এখানে লিখতে পারি ল্যামডা ডিএক্স বাই, এখানে মানগুলো যদি আমরা বসাই, তাহলে 1/4πε0 ল্যামডা ডিএক্স বাই আর স্কোয়ার। এবার এখানে ডিএক্স আছে, তাহলে টোটালটাকে আমাদের এক্স এর রেসপেক্টে করতে হবে, কিন্তু এখানে তো আর আছে। আবার এইখান থেকে যদি আমরা খুব ভালো করে একটা জিনিস খেয়াল করি, দেখ তোরাও এই জায়গাটা একটু ভালো করে বোঝ, এই জায়গাটা যদি এই বিন্দু আমরা উপরে নিচে যেখানে খুশি করি, যেখানে খুশি, তাহলে ডিই সাইন ফাই নিচের দিকে, ঠিক একইভাবে যদি এই বিন্দু উপরের দিকে কোথাও কোনো একটা ছোট্ট, এটা উপরে নিয়েছি, যদি আমরা নিচে নিতাম, যদি এই বিন্দুর নিচে নিতাম, তাহলে আরেকটা ডিই সাইন ফাই আর একটা ডি কস ফাই আসতো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে যদি এখানে এখানে একটা যদি থাকতো, এই কোণায়, ভালো করে দেখবি, এই কোণায় যদি থাকে, তাহলে তার ক্ষেত্রফল কিন্তু এই এই দিকে হবে, তাই না?
এই দিক বরাবর হবে, এর উপাংশ একটা এইদিকে হবে, একটা এইদিকে হবে। আমি একটু ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা এইদিকে হবে, আর একটা এইদিকে হবে। ঠিক, এটা একটু করে দেখে নে, একবার দেখে নে ভালো করে ছবিটা। আচ্ছা, যেটা বলছিলাম যে যদি এখানে একটু ক্ষুদ্র অংশ নেই তাহলে এরও দুটো উপাংশ হবে। এবার এই সমদূরত্ব যদি নিচের দিকে নেই তাহলে তারা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ডি সাইন ফাই, এদিকেও এটা যদি ডিই হয়, এটা ডি কস ফাই, এটা ডি সাইন ফাই হবে, ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আবার এখানে এক্সট্রা অংশ আছে, যদি এই পি বিন্দু একদম এই দণ্ডের মধ্যবিন্দু বরাবর মানে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর থাকতো তাহলে কিন্তু ডিই সাইন ফাই সম্পূর্ণটাই ক্যান্সেল হয়ে যেত। কিন্তু এখানে কিছুটা ক্যান্সেল হচ্ছে, কিছুটা কিন্তু থাকবে। তাই আমাদের ডিই কস ফাই আলাদাভাবে নির্ণয় করতে হবে, আবার ডিই সাইন ফাই আলাদা করে মোট, মানে এর এক্স অক্ষ বরাবরও মোট ক্ষেত্র প্রাবল্য থাকবে, ওয়াই অক্ষ বরাবরও মোট ক্ষেত্র প্রাবল্য থাকবে, সেটাই আমরা নির্ণয় করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ডিই কস ফাই আর এটা ডিই সাইন ফাই, এবার আলাদা আলাদা করে যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি তাহলে আগে ডিই কস ফাই বার করি, তারপরে ডিই সাইন ফাই বার করবো। ঠিক আছে? একে আমরা ধরে নিচ্ছি ই1, একে আমরা ধরে নিচ্ছি ই1, আর একে আমরা ধরে নিচ্ছি ই2। এই জায়গাটা সবাই একটু মনে রাখবি, যেটা আমি বলছিলাম যে ডিই সাইন ফাই সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে যদি পি বিন্দুটি একদম এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়। যেহেতু এখানে লম্ব সমদ্বিখণ্ডক ছাড়া যে কোনো বিন্দু, তাই এর এক্স অক্ষের উপাংশ থাকবে, ওয়াই অক্ষের উপাংশ থাকবে। ওয়াই অক্ষের উপাংশ কিছুটা ক্যান্সেল হবে, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ক্যান্সেল হবে না। তাই আমাদের দু ক্ষেত্রেই নির্ণয় করে দেখাতে হবে। আচ্ছা, এবার আমি একটু লিখে দিই এই পেজে যে মোট ই1, তাহলে এটা হয়ে যাবে মোট ই1 বলতে এই যদি টোটালটা বার করতে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডিই কস ফাই। এবার ফাই আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানে দেখাচ্ছিলাম যে যদি এই ক্ষুদ্র অংশ ডিএক্স এখানে থাকে তাহলে এই কোণটা হয়ে যাবে এখান থেকে এই বরাবর, এই নিচের দিকে। আর যদি এই ক্ষুদ্র অংশটা এখানে আসে তাহলে তখন আমাদের মোটামুটি এইরকম একটা কোণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। বোঝা যাচ্ছে এটা? এইভাবে একটা কোণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। একটা হবে এখানে, এখান থেকে এই বরাবর এরকম, আর তবে এখান থেকে এই বরাবর। তো দুটো কোণ তৈরি হয়েছে না, একটা এটা আর একটা হবে এখান থেকে এই, এটা। একে আমরা বললাম -θ2, মাইনাস কেন, যেহেতু নিচের দিকে, আর উপরে এটাকে বললাম θ1। যেটা খুশি এটাকে θ1 এটাকে θ2 বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। এটাকে আমরা ধরলাম +θ1, এটা -θ2 নিচের দিকে যেহেতু, তা যদি এখানে থাকে তাহলে -θ2 থেকে শুরু হচ্ছে অ্যাঙ্গেল, চলতে 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 এখানে গিয়ে নিউট্রাল, আবার এখান থেকে +θ1 শুরু হচ্ছে, করতে করতে একদম এই প্রান্তে যখন পৌঁছবে এটা, তখন আর অন্তিম কোণ যেটা তৈরি হবে তাকে আমরা বলবো θ1 +θ1। তাহলে আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু এখানে -θ2 থেকে +θ1 লিখতে পারি, -θ2 থেকে +θ1। এবার সমস্যা হচ্ছে ডিইর যখন মান বসাচ্ছি না আমরা, -θ2 থেকে +θ1, এই জায়গাটা তো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ডিইর মান যখন বসাচ্ছিলাম ডিইতে কি ছিল, 1/4πε0 ল্যামডা dx/r²। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/4πε0 ল্যামডা dx/r² ইন্টু cos ফাই, এটা cos ফাই। তা আমাদের ভেরিয়েবল কিন্তু এখানে থিটা মানে অ্যাঙ্গেল, অথচ এখানে ডিএক্স আছে, তাহলে ডিএক্স কে চেঞ্জ করতে হবে, আবার r² আছে, r² মানে এই দূরত্ব, এই যে এই দূরত্বটা, এই দূরত্ব আমি ডিএক্স যেখানে নেব সেই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এটাও ভেরিয়েবল, এটাও পরিবর্তন হতে পারে। তাহলে যেগুলো যেগুলো পরিবর্তন হবে, যেমন ডিএক্স ক্ষুদ্র অংশ, এটাও পরিবর্তনশীল, আমি চাইলে বড়ও নিতে পারি ছোটও নিতে পারি। তো ডিএক্স যেখানে নিচ্ছি সবসময় যে এখানেই নেবো তার কোনো মানে নেই, ডিএক্সও পরিবর্তন হতে পারে, যেখানে খুশি নিতে পারি। আবার আর এর দৈর্ঘ্য চেঞ্জ হবে, এই ডিএক্স আর আর কে আমাদের চেঞ্জ করতে হবে।
ডিএক্স এবং আর কে আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এই ছোট্ট ত্রিভুজটা দেখা যাচ্ছে, এই ছোট ত্রিভুজের কিছু ক্যালকুলেশন এখানে দেখিয়ে দিচ্ছি আমি এইখানে দেখাচ্ছি। তো এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি একটা বলতে পারি cos phi ইকুয়াল, এখানে আমাদের cos phi আছে না, একটা আমাদের সমীকরণের মধ্যে cos phi আছে, তো আমরা বলতে পারি cos phi ইকুয়াল টু, cos মানে ভূমি বাই অতিভুজ, এর মধ্যে এটা তো 90 ডিগ্রি, তাহলে ভূমি হচ্ছে আমাদের এটা, এটা মানে হচ্ছে ডি, আর অতিভুজ মানে এটা, এটা মানে আর, মানে ডি বাই আর হবে। বোঝা যাচ্ছে এটা? তাহলে আর ইকুয়াল টু এখান থেকে আমরা নির্ণয় করতে পারি আর ইকুয়াল টু ডি বাই কস পাই, ডি বাই কস পাই। একটা পার্ট আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে, আর ইকুয়াল টু পাওয়া যাবে এখান থেকে। আরেকটা পার্ট আমরা বলতে পারি আমাদের যেটা বার করতে হবে ডিএক্স, তাহলে এখান থেকে আগে এক্সটাকেও বার করতে হবে। এটা এক্স ছিল মনে করে দেখি আমরা যদি, তাহলে এটা এক্স ছিল, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। লম্ব আর ভূমিতে তাহলে আমাদের বলতে পারি ডি যেহেতু ফিক্সড, কারণ আমরা নির্দিষ্ট দূরত্বেই এই বিন্দুকে নিয়ে থাকি, ডি যেহেতু ফিক্সড, তাহলে ভূমি আর লম্বর সাথে ট্যান এর সম্পর্ক আসে। আমরা বলতে পারি ট্যান ফাই ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে এক্স, ভূমি মানে হচ্ছে ডি, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু এক্স বাই ডি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ডি ট্যান ফাই, ডি কিন্তু আমাদের ধ্রুবক। এবার এখানে যদি ডেরিভেটিভ করি ফাই এর রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে ডিএক্স বাই ডি ফাই, এটা হয়ে যাবে ডি ট্যান ফাই এর ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার ফাই, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের সেক্স স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার লিখতে পারি। তাহলে ডিএক্স ইকুয়াল টু এখান থেকে আপাতত লিখে দিচ্ছি ডি সেক্স স্কোয়ার ফাই ডি ফাই। তাহলে এই মান দুটো আমরা এখন ওই সমীকরণে বসিয়ে দেবো, ডি সেক্স স্কোয়ার ফাই ডি ফাই, এটা ডি বাই কস ফাই, এই দুটো মান যদি বসিয়ে দিই আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে এখান থেকে মাইনাস থিটা 2 বাই প্লাস থিটা 1। আচ্ছা 1 বাই 4 পাই এপসিলন 0 থাকলো, ল্যামডা থাকলো, ডিএক্স এর জায়গায় আমরা কি লিখবো, ডিএক্স ইকুয়াল টু ডি সেক্স স্কোয়ার ফাই ডি ফাই, যেটা আমরা করে বার করলাম, ডি সেক্স স্কোয়ার ফাই ডি ফাই। তাহলে এটা হয়ে যাবে ডি সেক্স স্কোয়ার ফাই ডি ফাই, বোঝা গেল। আর আর স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি ডি বাই কস স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা যদি ক্যান্সেল করি, আর স্কোয়ারের জায়গায় আছে 6, হ্যাঁ আর স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিচ্ছি আর মানে আমাদের ছিল, আচ্ছা আর স্কোয়ার তাহলে হবে ডি স্কোয়ার বাই কস স্কোয়ার ফাই, এটা ডি স্কোয়ার বাই কস স্কোয়ার ফাই, আর 1 বাই কস স্কোয়ার মানে কিন্তু সেক্স স্কোয়ার, মনে আছে তো, আর এটা কস ফাই থাকলো কস ফাই, তাহলে 1 বাই কস স্কোয়ার এটাকে আমরা একটু ক্যান্সেল করে দিতে পারি। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2 থেকে থিটা 1 বাই 4 পাই এপসাইলন 0 ল্যামডা, একটা ডি থাকলো সেক্স স্কোয়ার ফাই ডি ফাই, সবগুলোকে আমরা ফাইতে কনভার্ট করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার 1 বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার, তাহলে সেক্স স্কোয়ার ফাই এখানে কস ফাই, সেক্স স্কোয়ার ফাই তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা করে ডি ক্যান্সেল হচ্ছে এখান থেকে, তাহলে এই ডি যেহেতু ধ্রুবক বাইরে বার করে দিতে পারি, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 ডি, উপরে ল্যামডা থাকবে, ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 ডি বাইরে চলে গেল, তার মানে E1 ইকুয়াল টু ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 ডি ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2 থেকে থিটা 1, আর থাকলো আমাদের cos ফাই ডি ফাই, উপরে থাকলো cos ফাই ডি ফাই। আমরা জানি cos ফাই ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 cos ফাই ইন্টিগ্রেশন হচ্ছে sin ফাই, এটা মাইনাস থিটা 2, এটা প্লাস থিটা 1, মানগুলো বসিয়ে দিই, ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0, এটা হয়ে যাবে sin থিটা 1 মাইনাস থিটা 2, আর আমরা জানি sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে সুতরাং E1 এর মান এখানে নির্ণয় করা যাচ্ছে ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 sin থিটা 1
প্লাস সাইন থিটা টু। ক্লিয়ার? এই গেল আমাদের লব্ধি ক্ষেত্র হলো কোন অক্ষ বরাবর, এটা এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, এটা আমাদের এক্স অক্ষ বরাবর মানে এই বরাবর ডি কস ফাই। এবার উল্লম্ব দিকেও তো বার করতে হবে ডি সাইন ফাই, কারণ সব ডি সাইন ফাই তো এখানে ক্যান্সেল হচ্ছে না। তাহলে ওই বরাবর একে আমরা ডি সাইন ফাই কে আমরা ই টু ধরেছিলাম, তাহলে মোট ই টু বার করবো এবার, যেমন এখানে মোট ই ওয়ান বার করলাম, একইভাবে মোট ই টু। তাহলে মোট ই টু, ওখানেও ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডি ই সাইন ফাই। বোঝা গেল? এখানেও লিমিট তাহলে আমাদের মাইনাস থিটা টু থেকে প্লাস থিটা ওয়ান পর্যন্তই হবে, মাইনাস থিটা টু থেকে প্লাস থিটা ওয়ান। একেও যদি আমরা লিখি তাহলে মাইনাস থিটা টু প্লাস থিটা ওয়ান, এটা 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স, আচ্ছা ওখানে একই জিনিসই হবে ল্যামডা ডিএক্স বাই আমাদের ছিল আর স্কোয়ার, এটা সাইন ফাই। তো এটাও ক্যান্সেল করে তো আলটিমেটলি ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট, যেটা এখানে ছিল ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ডি, মানে কস পাই ছিল, এবার শুধু সাইন ফাই থাকবে, ডি সাইন ফাই। এটা ইন্টিগ্রেশন মাইনাস থিটা টু থেকে প্লাস থিটা ওয়ান সাইন ফাই ডি ফাই। এর আবার ইন্টিগ্রেশন করবো, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ডি, আমরা জানি সাইন ফাই এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস ফাই, এটা মাইনাস থিটা টু থেকে প্লাস থিটা ওয়ান। ব্যাস, এবার তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ই টু ইকুয়াল টু ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট। আচ্ছা এই জায়গাটা একটু ভালো করে দেখবি সবাই, মাইনাস কস থিটা ওয়ান, মাইনাস কস থিটা ওয়ান, আবার একটা মাইনাস হবে, মাইনাস কস মাইনাস থিটা টু, কস মাইনাস থিটা টু, আমরা জানি কস মাইনাস থিটা মানে কস থিটা, কাজেই এটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে কস থিটা টু ল্যামডা বাই 4 পাই এপসাইলন জিরো কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। সাইন দিয়ে করলে থিটা ওয়ান আগে আসছে, আর কস দিয়ে করলে আচ্ছা এখানে একটু ইন্টারাপ্ট হচ্ছে, হ্যাঁ যেটা বললাম ই টু হচ্ছে এই মানটা আসবে, এটা ওয়াই অক্ষ বরাবর। বোঝা গেল? এখানে থিটা টুটা আগে আসবে, থিটা ওয়ান আগে আসবে, থিটা ওয়ান পরে যাবে। আর যখন আমরা ই ওয়ান নির্ণয় করছিলাম তখন থিটা ওয়ান আগে ছিল, এখানে যেহেতু যোগ হিসেবে ছিল যাকে খুশি আগে পেছনে করতে পারি, কিন্তু পরেরটা যেহেতু বিয়োগ হিসেবে ছিল, এটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর। তো এই দুটো ফর্মুলা আমরা মনে রাখতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যদি আমরা সসীম দৈর্ঘ্য নিচ্ছিলাম, যদি অসীম দৈর্ঘ্যের তার হয়, অসীম দৈর্ঘ্যের রিজু যেটা আমরা নিচ্ছিলাম, আমি আবার দেখিয়ে দিই, আমরা লিখছিলাম অসীম দৈর্ঘ্যের, আচ্ছা আমাদের এটা ছিল সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্য, তাই না? সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যে দৈর্ঘ্যটা নিয়েছি সসীম দৈর্ঘ্য, যদি অসীম দৈর্ঘ্য হয়, যদি অসীম দৈর্ঘ্য হয়, যদি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী হয়, তবে এই জায়গাটা একটু খেয়াল করবি, হ্যাঁ প্রত্যেকে, যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে কি হবে? রেকর্ড হচ্ছে তো? ঠিক, যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে ধর আপাতত এই পর্যন্ত দৈর্ঘ্য আছে আর এটা হচ্ছে বিন্দু, তাহলে এই বরাবর আর এই বরাবর নামবে আমাদের যেটা ফাই ছিল, একটু খেয়াল কর,
এটা ছিল -θ2, এটা ছিল +θ1। তাহলে θ2 আর θ1 এর মান যত আমি দৈর্ঘ্য বৃদ্ধি করবো তত কিন্তু বাড়তে থাকবে। এই ছবিতে ওটাই দেখাচ্ছে। দেখ, এটা হচ্ছে আমাদের -θ2, এটা হচ্ছে আমাদের +θ1। এবার আমি যদি একটু দৈর্ঘ্য বৃদ্ধি করি, দেখ এই অ্যাঙ্গেলটার মান একটু বৃদ্ধি পাবে, এই যে কোণের মান একটু বৃদ্ধি পেল না, এদিকে আর এদিকে। আচ্ছা, আমি যদি আরো বৃদ্ধি করি তাহলে এটা আরো বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পেল। এইভাবে করতে করতে যদি উভয় পক্ষে অসীম হয়ে যায়, অসীম, আর এই যে এটা পি বিন্দু ছিল আমাদের, অসীম হতে হতে তোরা দেখতে পাচ্ছিস একবার প্রথমে কোণটা এরকম ছিল, এই যে এটা, তারপরে এবার কোণটা হলো এটা, মানে একটু বৃদ্ধি পেল, এরকম হয়ে গেল। তারপরে এবার আরো বৃদ্ধি পেল, আরো বৃদ্ধি পেল, করতে করতে ম্যাক্সিমাম যদি অসীমে চলে যায় প্রায় আমরা বলতে পারি এরকম হবে। তোরা একটু খেয়াল করে দেখ এখানে মানগুলো তাহলে কত দাঁড়াচ্ছে, একবার এটা, তারপরে এবার এটা, তারপরে এবার এটা, তারপরে এবার এটা, তাহলে প্রায় এই θ1 অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি বলতে পারি যদি অসীমে চলে যায়। একইভাবে এইদিকেও তাই, তাহলে θ2 যেটা, সেটাও অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি, 90 ডিগ্রি। তাহলে এই দুটো মান আমরা এখন বসাবো। যদি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী হয় তবে θ1 অ্যাপ্রক্সিমেটলি 90 আর θ2 অ্যাপ্রক্সিমেটলি 90। বোঝা গেল? এটা ছিল আমাদের উল্লম্বের জন্য, আর এটা ছিল আমাদের অনুভূমিকের জন্য। তো আমরা দেখবো যে অনুভূমিক আর উল্লম্বের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা ছিল λ/4πε0, এটাও ছিল λ/4πε0, তা দু ক্ষেত্রে λ/4πε0। তাহলে E1 যেটা, সেটা হবে λ/4πε0, ওখানে ছিল sin θ1 প্লাস sin θ2, তাহলে sin 90 প্লাস sin 90, কারণ এটা হয়ে যাচ্ছে আমাদের এই 1, সরি sin, sin 90 মানে 1 প্লাস 1 মানে 2, তার মানে ল্যামডা 2 λ/4πε0। আচ্ছা, আমাদের একটা মানে ডি ছিল না বাইরে, একটা ডি ছিল, এটা লেখা হয়নি, ডি হবে এখানে, এখানে একটা ডি হবে। একইভাবে এখানে একটা ডি ছিল, ডি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ε0 d 2 λ/4πε0 d, এটা হবে হচ্ছে E1 এর মোট যদি অসীম দৈর্ঘ্যের হয়। আর E2 যেটা, সেটার মান হবে, E2 হবে λ/4πε0 d, এটা এখান থেকে লিখতে পারবো cos θ2 মানে cos 90 মাইনাস cos 90, cos 90 মানে তো 0, 0 মাইনাস 0 মানে 0, 0 বাই সামথিং মানে 0, তার মানে এটা হয়ে যাবে 0, এটা E2। তার মানে যদি অসীম দৈর্ঘ্যের তার হয়, অসীম দৈর্ঘ্যের, তাহলে শুধুমাত্র একটা উপাংশই থাকবে, অপর উপাংশ থাকবে না। বোঝা গেল? তার মানে এটা ছিল আমাদের এটা ছিল আমাদের অনুভূমিক উপাংশ, মানে উল্লম্ব উপাংশ থাকবে না। বোঝা গেল? যদি অসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে কোনো উল্লম্ব উপাংশ থাকবে না। সোজা কথা, উল্লম্ব বরাবর কোনো ক্ষেত্রফল হবে না, যা হবে সব অনুভূমিক বরাবরই হবে। এই ফর্মুলাতে তখন আমরা এটাকে আলোচনা করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরপরে একটা দেখানো আছে, যদি অর্ধবৃত্তাকার রিং থাকে তাহলে কি হবে, সেটা আমরা একটু দেখে নিই। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তোদের বেশি মানে ফর্মুলাগুলোই মনে রাখতে হবে। জাস্ট কিভাবে আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে যদি কনসেপচুয়াল মানে ঘুরিয়ে প্রশ্ন আসে তাহলে উত্তর লিখতে পারবি তো, ঠিক আছে? যদি আমরা অর্ধ বৃত্তাকার রিং এর ক্ষেত্রে, অর্ধবৃত্তাকার রিং, তাহলে কি হবে? অর্ধবৃত্তাকার রিং এরকম করা আছে, একটা এরকম রিং, এটা কেন্দ্র ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা কেন্দ্র, এটা ও বিন্দু, এর ব্যাসার্ধ হচ্ছে আর। তো বলা হচ্ছে এখানে যে কেন্দ্রে কত ক্ষেত্রফল উৎপন্ন হবে। এখানে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে এবং প্লাস কিউ আধান বিন্যস্ত অবস্থায় আছে, প্লাস কিউ আধান এখানে বিস্তৃত হয়ে গেছে।
পুরোটাই ছড়িয়ে আছে, এরকম আর অর্ধবৃত্তাকার রিং দেওয়া আছে। এর ক্ষেত্রে কি হবে? তা আমরা একদম সেম যেভাবে ওখানে ধরেছিলাম সেই এক পদ্ধতি আমরা অবলম্বন করব। কিভাবে? এখান থেকে আমরা সেই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল নেওয়া হয়েছে এর উপরে, ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নেওয়া হয়েছে। আচ্ছা, যেহেতু এই ব্যাসার্ধ আর, তাহলে একটু মনে রাখতে হবে এই প্রত্যেকটা দূরত্বই কিন্তু আর হবে, এখানে আর চেঞ্জ হওয়ার কিছু নেই, তাই না? তাহলে এটাও ক্ষুদ্র আর দূরত্বে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিচ্ছি ডিএল। ডিএল নেওয়ার কারণ যেহেতু পরিধি আসবে এখানে, তাই ডিএল দিয়ে লিখলাম। ঠিক আছে, যেহেতু পরিধি আসবে এখানে ডিএল নিচ্ছি ক্ষুদ্র দৈর্ঘ্য, আর ডিএল এর মধ্যে যে আধান আছে তাকে আমরা ডিকিউ দিচ্ছি। টোটাল আধান তো কিউ, আর ক্ষুদ্র একটা আধান ডিএল দৈর্ঘ্যের মধ্যে ডিকিউ। আচ্ছা, এখানে ক্ষুদ্র দৈর্ঘ্য যেটা আমরা নিচ্ছি, আমরা একটা জিনিস ইমাজিন করে নিই যে এই বরাবর আর এই বরাবর, মানে এই যে রেখাটা আমরা আঁকবো এখন, এর এই প্রান্ত আর এই প্রান্ত, এদের মধ্যে থিটা কোণ উৎপন্ন হয়। এই যে ক্ষুদ্র কোণ যেটা উৎপন্ন হচ্ছে না এখানে, এটা এই যে কোণটা, এটাকে আমরা বললাম ডি থিটা। ক্ষুদ্র কোণের মান আমরা ধরে নিচ্ছি ডি থিটা। আর এখান থেকে এই যে ক্ষুদ্র উপাংশ পর্যন্ত যেটা অ্যাঙ্গেল, তাকে আমরা বললাম থিটা। তাহলে এখান থেকে থিটা কোণে, মানে থিটা কোণ দূরত্বে ক্ষুদ্র একটা অংশ ডিএল নেওয়া হচ্ছে, যার মধ্যে কত আধান আছে ডিকিউ। যে ক্ষুদ্র দৈর্ঘ্যটি এর কেন্দ্রে, অর্ধবৃত্তাকার যে রিং তার কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করে। বোঝা গেল? এটা আর হলে তো এটা আর হবে। এবার এই ও বিন্দুতে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে রিং এর জন্য, কিছুই না, ও বিন্দুতে আমাকে একটা +1 আধান রাখতে হবে, এখানে আমাকে একটা +1 আধান রাখতে হবে। এই আধান যে বল অনুভব করবে তাকেই আমরা বলবো লব্ধি ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল বললো। আমরা জানি এখানে যদি এই ডি কিউ এর জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেটা বাইরের দিকে হবে, কারণ আধান হচ্ছে ধনাত্মক, তাহলে এটা যাবে বাইরের দিকে। এই এটাকে ই বললাম, বোঝা যাচ্ছে? এই ই এর দুটো উপাংশ হবে, এটা একটা উপাংশ হবে এই বরাবর, আর একটা উপাংশ হবে এই বরাবর। এটা যদি থিটা হয় তাহলে আমরা দেখে বুঝেই যাচ্ছি যে এটাও থিটা হবে। তাহলে এটা যদি ই হয়, এটা ডিই করে দিচ্ছি, কারণ ক্ষুদ্র আধান, তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফল হবে, এটা হয়ে যাচ্ছে ডিই কস থিটা, এটা হয়ে যাবে ডিই সাইন থিটা। এইবার এখানে একটা ব্যাপার আছে, এটা যেহেতু মধ্যবিন্দু, মধ্যবিন্দু বলতে কেন্দ্রবিন্দু, কাজেই ডিএল এদিকে নিলে এটা ডি কস থিটা, এটা ডি সাইন থিটা, কিন্তু ডিএল যদি আমরা এদিকে নেই তাহলে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। ডিএল যদি এদিকে নেই তাহলে এর জন্য একটা ক্ষেত্রফল হওয়ার কথা, বোঝা যাচ্ছে এটা? তাই সেই ক্ষেত্রফল নিশ্চয়ই এই বরাবর হবে, এটা এরও দুটো উপাংশ হবে, একটা এইদিকে আর একটা এইদিকে। এই উপাংশ তো একই দিকে হচ্ছে ডি সাইন থিটা, কিন্তু কস থিটার উপাংশগুলো বিপরীত দিকে হচ্ছে না। এর ক্ষেত্রে এই ডি কস থিটা গুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এটা এখানে একটু পার্থক্য, এই উপাংশগুলো এখানে ক্যান্সেল হবে আর শুধু থাকবে ডিই সাইন থিটা। তার মানে এখানে আমাদের যদি লব্ধি বার করতে হয়, শুধু ডিই সাইন থিটার ইন্টিগ্রেশন করলেই হবে। আর যদি এই ডিএল অংশকে আমরা এখানে নিতাম এই জায়গায়, তাহলে আমাদের থিটার মান 0 হতো। আর যদি একে আমরা এইখানে নেই তাহলে থিটার মান হবে 180 ডিগ্রি, কারণ এই টোটাল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? ব্যাস, আর তো কিছু নেই এখানে। ল্যামডা আমরা এখানে নির্ণয় করে রাখতে পারি, এখানে ল্যামডা ইকুয়ালটা আমরা লিখতে পারি, যেহেতু ব্যাসার্ধ আর, পূর্ণবৃত্ত হলে 2πr হতো, কিন্তু অর্ধবৃত্ত তাহলে πr হবে। তাহলে πr দৈর্ঘ্যের মধ্যে আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যের আধান হবে হচ্ছে কিউ বাই πr, অথবা যেটা আমরা লিখেছি ডি কিউ বাই ডিএল, ডি কিউ বাই ডিএল, দুটোর মান একই হবে। এখান থেকে আমরা ডি কিউ এর মান নির্ণয় করে রাখতে পারি, সুতরাং ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল। এটা আমাদের পরের কাজে লাগবে। যাই হোক, আমরা আগে ডিটা নির্ণয় করে নিচ্ছি এখানে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে ছোট্ট একটা জিনিস করতে পারি আমরা, এই যে ডিএল, এটা যে ডি থিটা, এখানে কিন্তু আরেকটা কথা আমি লিখে দিচ্ছি, এই যে এস ইকুয়াল টু আর থিটা আমরা জানতাম, তাহলে ডিএল ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। এই যে এটা এস বৃত্তচাপ, এটা ব্যাসার্ধ, এটা কোণ, বোঝা গেল? এই দুটো ফর্মুলা আমরা আপাতত হাতে রাখছি, ডিএল ইকুয়াল টু আর ডি থিটা, ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল। এবার এই ডিএল মানে ডি কিউ এর জন্য এই কেন্দ্রবিন্দুতে ক্ষেত্রফল হলো ডি, এটা আমরা নির্ণয় করতে চাই। সুতরাং
একবার লিখে দিচ্ছি আমি, ডি ইকুয়াল টু 1/4πε0, আমাদের এটা হয়ে যাবে ডি কিউ বাই, দূরত্ব হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার, বোঝা যাচ্ছে, ডি কিউ বাই আর স্কোয়ার ডিই। ডি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি 1/4πε0 ল্যামডা, কত ছিল আমাদের, ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আর তো ব্যাসার্ধ ধ্রুবক এখানে। আচ্ছা, ডিএল এর জায়গায় আমরা লিখতে পারি, ডিএল এর জায়গায় লিখতে পারি আর ডি থিটা, তাহলে ওটাও যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 1/4πε0 আর ডি থিটা বাই আর স্কোয়ার, একটা আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4πε0 আর ইন্টু ডি থিটা। তাহলে সুতরাং ও বিন্দুতে মোট প্রাবল্য, ও বিন্দুতে মোট প্রাবল্য ই ইকুয়াল টু, এবার ই লিখে দিচ্ছি, ডি ই ছিল, তাহলে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। আচ্ছা, ইন্টিগ্রেশন যেটা হবে সেটা হচ্ছে ডিই, আমাদের এখানে একটাই উপাংশ আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ডিই সাইন থিটা, আমরা এখানে ডিই সাইন থিটা করবো, ডিই সাইন থিটা, ঠিক আছে। আর লিমিটটা আমরা একটু আগে দেখালাম, যখন এখানে থাকবে তখন 0 ডিগ্রি, যখন এখানে থাকবে তখন 180 ডিগ্রি, তাহলে এটা 0 থেকে পাই মানে 180 ডিগ্রি, বোঝা গেল ডিই সাইন থিটা। এবার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তো 1/4πε0 কে বাইরে নিয়ে নেবো, 1/4πε0 আর চলে গেছে, একটা ল্যামডা ছিল না, ল্যামডা ছিল এখানে, একটা ল্যামডা হবে 1 ইন্টু ল্যামডা, তাহলে এটা হয়ে যাবে ল্যামডা বাই 4πε0 আর ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থিটা ডি থিটা, সাইন থিটা, ল্যামডা বাই 4πε0 আর সাইন থিটা ডি থিটা। এবার এর ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের জানা আছে, তাহলে মোট প্রাবল্য হয়ে যাবে ই ইকুয়াল টু ল্যামডা বাই 4πε0 আর, এটা সাইন থিটা ছিল, সাইন থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা হবে 0 টু পাই, মাইনাস কস থিটা 0 টু পাই, ল্যামডা বাই 4πε0 আর মাইনাস কস পাই, মাইনাস মাইনাস প্লাস কস 0, কস পাই মানে হচ্ছে -1, তাই তো, তাহলে এটা 2 হয়ে যাবে, তাই না, মাইনাস মাইনাস প্লাস 1 আর cos 0 মানে 1, তাহলে 1 + 1 2, একটু মনে রাখবো, cos পাই মানে হচ্ছে -1, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল 2 ল্যামডা বাই 4πε0 আর, অথবা এটাকে অনেক সময় এইভাবেও লেখা হতে পারে 1/4πε0 2 ল্যামডা বাই আর, বোঝা গেল, 2 ল্যামডা বাই আর, এই হচ্ছে ফর্মুলা। অর্ধবৃত্তের জন্য মনে রাখতে হবে কিন্তু এটা অর্ধবৃত্ত, আর যদি একটা 1/4 বলে, যেটা আমরা কোয়াড্রেন্ট বলি না, চারটে ভাগ তার মধ্যে যদি একটা হয় তাহলে কত হবে সেটা আমরা ব্যবহার করতে পারি এখান থেকে, সেটা পরের পিডিএফ এ দেখবি, একদম সেম প্রসেসে আছে, আমি আলাদা করে আর বলছি না। যদি এখানে 1/4 মানে হচ্ছে অর্ধেকটা, মানে এটা ছিল থিটার লিমিট ছিল 0 থেকে পাই মানে 180, 1/4 মানে শুধুমাত্র এইটুকুটা হবে, এটা হলে তখন অ্যাঙ্গেলের মানটা হবে 0 থেকে 90, ব্যাস, বাকিটাকে আর সেম। এক্সকিউজ মি। তো 1/4টা তোরা একটু পিডিএফ থেকে দেখে নিবি, একদম ওইভাবেই করা আছে যেভাবে আমি বললাম। শুধু পার্থক্য এটাই হবে 1/4 ক্ষেত্রে, এটা আমি একটু বলে দিই, ওই জায়গাটা একটু বলে দিচ্ছি, যে ধর এবার আগের বার তো অর্ধবৃত্ত এটা ছিল, এবার বলেছে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত, এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ, এটা কেন্দ্র ও। এবার এখানে তো রিং, তো এটা তো রিং, এই পোর্শনটা তো নেই এবার, তাই না, এই টোটালটাই বাদ দিয়ে দিচ্ছি। এবার যদি এখানে নেই ছোট একটা অংশ ডিএল যেটা ছিল, ডিএল যেটা আমাদের ছিল, এটা আমাদের ডি থিটা ছিল। আমার বলার উদ্দেশ্য, এখন যদি এটা তো ডি কিউ, এবার এর তো ক্ষেত্রফল এদিকে হবে ই, এই দুটো উপাংশ হবে একটা এদিকে একটা এদিকে, এবার কিন্তু আর ক্যান্সেল হওয়ার কিছু নেই, তাই না, আগেরবার যেমন ক্যান্সেল হচ্ছিল এবার আর ক্যান্সেলের কিছু নেই, কারণ এই দিকের পোর্শনই নেই, ক্যান্সেল করবে কেউ। তাই এইবার এটা যদি ডিই হয়, আচ্ছা এটাকে আমি ডিই, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তাহলে এটা ডিই সাইন থিটা, এটা ডিই কস থিটা,
বোঝা যাচ্ছে তো? এটাকে আমি E1 ধরলাম, এটাকে E2 ধরলাম, তাহলে লাস্ট যেটা আসবে সেটা কিন্তু এদের লব্ধি হবে। বোঝা যাচ্ছে কি বললাম? যেটা আসবে সেটাই লব্ধি মানে হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা আমরা দেখতেই পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। সুতরাং লব্ধি E ইকুয়াল টু √(E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। এবার E1 E2 মান বার করে বসিয়ে দিলেই প্রবলেম সলভ। ঠিক আছে, এটা কিন্তু দেখে নিতে হবে। বোঝা গেল? E1 আর E2 চেক করে নিবি সবাই, করে পিডিএফটার মধ্যে করা আছে, তোরা একটু ভালো করে দেখে নিবি, তাহলেই বুঝতে পারবি সবাই। আচ্ছা, এরপরে যেটা ছিল, এটা সাধারণভাবে যেটা করে যে একদম ইন জেনারেল যদি আমরা করতে চাই, এবার জাস্ট আমি আউটলাইন গুলো বলে দিচ্ছি, তাহলেই তোরা বুঝতে পারবি। ইন জেনারেল মানে যে কোনো, এবার আমরা জানি না যে কতটুকু নেওয়া হচ্ছে, জাস্ট এরকম একটা কেন্দ্র বরাবর দেওয়া আছে, এটা কেন্দ্র ও বিন্দু, এটা আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের মধ্যবিন্দু, মানে এরকম করে ভাগ করা থাকে, এরকম করে ভাগ করলে আমাদের ভাবতে সুবিধা হয়। ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই গোটা অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক, তাহলে এটা হয়ে যাবে আমাদের α/2, এটা হয়ে যাবে আমাদের α/2। এইভাবে ভাগ করলে আমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এটাও α/2, এটাও α/2, এটাও α/2, এরকম দেওয়া আছে। এক ঘটনা, এইদিকে ডিএল দৈর্ঘ্য নেব, এটা তো আমাদের সেই বৃত্তাকার রিং, একদম সেম, এখানে সেই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল, সেই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল তোরা জানিস এখানেও একটা অ্যাঙ্গেল করবে ডি থিটা, এইটা যে অ্যাঙ্গেলটা করবে এখানে একে আমরা বলি ডি থিটা, তাই না? এটা তো আমাদের ব্যাসার্ধ আর হবে। আচ্ছা, এখানে যেটা বলেছে যে এই টোটালটার জন্য যদি এবার আধান এখানে ছড়িয়ে থাকে, ধনাত্মক আধান এখানে ছড়ানো আছে, তাহলে এবার প্রত্যেকটার জন্য আমরা এখানে ওই ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করবো, ব্যাস তাহলেই হবে, তাই না? এবার এখানে যদি আমরা করি, এটার জন্য একটু দেখ, এটার জন্য যদি আমি একটু দেখাই, তাহলে এর ক্ষেত্রফল বললো এই বরাবর যাওয়া উচিত এখানে, এর দুটো উপাংশ হবে, একটা এইদিকে একটা এইদিকে, একইভাবে যখন এটা এইদিকে যাবে তখনও তাই, এদিকে একটা হবে এদিকে একটা হবে, তাহলে এইটা আর এটা ক্যান্সেল হবে, শুধুমাত্র নিচের উপাংশগুলো থাকবে। আর এটাকে আমরা বলতে পারি, এটা তো α/2 ছিল, এটা α/2 ছিল, এখানে ল্যামডা ইকুয়াল টু যেমন করে নির্ণয় করা দরকার সেটা তো নির্ণয় করলাম। তা আমাদের টোটাল লব্ধি যদি বার করতে হয়, তাহলে আমাদের cos থিটা গুলোকেই বার করতে হবে, কারণ এটা যদি এখান থেকে থিটা হয়, তাহলে এটা sin থিটা, এটা cos থিটা হবে। আমরা এটাকে ধরে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল খুব ভালো করে দেখ, এখানে যেটা ধরা হয়েছে, পিডিএফটা একটু ফলো করবি, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরা হচ্ছে, এখান থেকে এই অ্যাঙ্গেল থিটা, বোঝা গেল? এটা থিটা হলে কিন্তু এটা থিটা হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখো। তো এটা যদি ডিই হয়, এটা হয়ে যাবে ডিই cos থিটা, এতক্ষণ বলতে এটা ডিই sin থিটা ছিল, এটা হয়ে যাবে ডিই sin থিটা। তার মানে এখানে ডিই sin থিটা গুলো ক্যান্সেল হবে, sin থিটা গুলো ক্যান্সেল হবে, কারণ এই ডিএল যদি এদিকে আসে, এই ডিএল যদি এদিকে আসে, তাহলে তোরা দেখতেই পাচ্ছিস তখন ক্ষেত্রফল বললো, তো তখন ক্ষেত্রফল বললো এইদিকে আর এইদিকে এই বরাবর থাকবে, এইটা একটা উপাংশ হবে, এইদিকে একটা উপাংশ হবে, এই উপাংশ আর এই উপাংশগুলো ক্যান্সেল হবে, তাই না? এই যে এই উপাংশ আর এই উপাংশগুলো ক্যান্সেল হয়ে যাবে, এরা কোন উপাংশ? ডি সাইন থিটা। এখানে এই থিটাটা নেওয়ার উদ্দেশ্য এই অ্যাঙ্গেল গুলোকে নেওয়ার জন্য সুবিধা হবে, দেখ তাহলে ডি কস থিটা গুলোই থাকবে, তো লব্ধি বার করতে গেলে ডি কস থিটা করতে হবে। লিমিটটা খেয়াল কর, বাঁ দিকের লিমিটটাকে আমরা মাইনাস ধরলাম, ডান দিকের লিমিটকে প্লাস ধরলাম, তার মানে -α/2 থেকে +α/2। দেখ লিমিট ওখানে পিডিএফটার মধ্যে দেখবি লিমিট কিন্তু -α/2 থেকে +α/2 করা আছে। ডি এর মান বার করবি, cos থিটা দিয়ে ইন্টিগ্রেশন করবি, লাস্টে অ্যান্সার চলে আসবে। বুঝে গেল? এটা জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা মানে এটা দিয়ে সবগুলোকে কিন্তু তৈরি করা যাবে, এটা মনে রাখতে হবে। আর এই কনসেপ্টগুলো আমি করাচ্ছি তার একটাই কারণ, পরবর্তীতে যখন আমরা বিভব, ধারক ধারকত্ব এই জিনিসগুলো করবো, তখন কিন্তু সব থেকে বেশি কাজে লাগবে, ঠিক আছে? আর এই কনসেপ্টগুলো একটু মনে রাখবি, কারণ প্রশ্ন কোথা থেকে হবে সেটা তো আমরা জানি না, আর প্রত্যেক বছরই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাই এই জায়গাগুলো কিন্তু এখন থেকে তোদের একটু বুঝে বুঝেই চলতে হবে এটা। আচ্ছা, এরপরে তোরা একটু এই ছবিটা নোট ডাউন করে না, আমি পরের টপিকটা বুঝিয়ে দিচ্ছি, একটু পজ করে নোট ডাউন করে নে।